হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবালানেট। বংবালানেটে আজকে আবারও তোমাদের ক্লাস 12-এর জন্য নতুন ভিডিও নিয়ে এসেছি। তোমাদের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের জন্য নিউট্রিশন বিষয়ের ওপর অলরেডি এর আগে দুটো ভিডিও চলে এসেছে। ফার্স্ট ইউনিটের যে দুটো চ্যাপ্টার ছিল সেই দুটো চ্যাপ্টার থেকে সমস্ত কোশ্চেন আনসার আমি করিয়ে দিয়েছি। সেই ভিডিওগুলো যারা দেখতে চাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। আজকে তোমাদের দেখো যেটা নিয়ে এসেছি, সেকেন্ড ইউনিটের যে প্রথম অধ্যায় খাদ্যের ব্যবহার, কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটের বিপাক, ওই চ্যাপ্টারটা থেকে প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। সেগুলো তোমাদের সাথে আলোচনা করব। তার সাথে সাথে পুরো চ্যাপ্টারটাই তোমাদের সাথে কিন্তু কনসেপ্ট এবং যে ধরনের প্রশ্ন থাকে, কিছু পিওআইকিউ তোমাদেরকে রেখেছি, দেখাবো যে কী ধরনের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এসেছিলো, যেগুলো দেখলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে যে এই চ্যাপ্টার থেকে তোমাদের কী ধরনের প্রশ্ন আসে এবং চ্যাপ্টারের কনসেপ্টও অনেক ক্লিয়ার হবে। সেজন্য আমি তোমাদেরকে বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, সাথে থেকো। আর এই পিডিএফগুলো যদি চাও অবশ্যই বংবালানের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও, ওখানে আমি তোমাদেরকে পিডিএফগুলো দিয়ে রাখি। এর আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা কিন্তু ডিসক্রিপশান বক্স থেকে দেখে নিতে পারো, বা তোমাদের জন্য প্লেলিস্ট আলাদা করা রয়েছে। তো চলো আজকের ভিডিও স্টার্ট করি। দেখো প্রথম যেটা রয়েছে, ফার্স্ট প্রশ্ন বিপাক। তো বিপাকের প্রধান স্থান কোনটা সেটা জানতে চেয়েছে। তো বিপাক বিষয়টা কি একটুখানি বলে দিই। তো আমাদের শরীরে যে কোষের মধ্যে অবিরত কী হয়, কোষের প্রোটোপ্লাজমের মধ্যে কিছু ভাঙনমূলক এবং গঠনমূলক রাসায়নিক বিক্রিয়া বা পরিবর্তন ঘটতে থাকে। এই ঘটনাগুলোকে বলা হয় বিপাক বা মেটাবলিজম। তো এই মেটাবলিজম, যার মানে কথাটা একটা গ্রিক শব্দ থেকে এসেছে, যেটার মানে মেটাবোল শব্দ থেকে এসেছে, যার অর্থ পরিবর্তন। তো এর ফলে কি হয়, কোষের মধ্যে উচ্চ শক্তি সম্পন্ন যৌগ অ্যাডিনোসিন ট্রাইফসফেট বা এটিপি শক্তি উৎপন্ন হয়, যা কোষে এনার্জি কারেন্সি হিসাবে কাজ করে। তো বিপাক সম্পর্কে এখানে তোমাদেরকে ধারণা দিলাম। এখানে দিয়েছে যে বিপাকের প্রধান স্থান কোনটা, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত, যকৃৎ, পাকস্থলী। তো এখানে যেটা সঠিক আনসার হয়ে যাবে অপশান ঘয়টা, যকৃৎ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে পুষ্টি ড্যাশ জাতীয় বিপাক। দেখো এখানে অপশানগুলো রয়েছে অপচিতিমূলক, ভাঙনমূলক, উপচিতিমূলক, ব্যয়মূলক। আচ্ছা, আমাদের শরীরে যে বিপাক প্রক্রিয়া দেখা যায় দু ধরনের হয়, একটা অপচিতিমূলক, একটা উপচিতিমূলক। এই যে অপচিতিমূলক বিপাক ক্রিয়াগুলোতে কি হয়, দেহের যে শুষ্ক ওজন থাকে সেই শুষ্ক ওজনটা কমে যায়, কারণ এগুলো ভাঙনমূলক বিক্রিয়া। তো সেই কারণে এগুলোকে বলা হয় অপচিতিমূলক। আর উপচিতিমূলক বিপাক ক্রিয়াগুলোতে দেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায়, যার কারণে কি হয়, শুষ্ক ওজন বৃদ্ধি পায় কারণ এগুলো সব গঠনমূলক প্রক্রিয়া, এখানে সমস্ত গঠনমূলক কাজ হয়। তাহলে পুষ্টি মানে সেখান থেকে আমরা খাদ্য গ্রহণ করছি, খাদ্যটা পরিপাকের ফলে যে যখন সেটা কোষের প্রোটোপ্লাজমের অন্তর্ভুক্ত হচ্ছে, সেটা কিন্তু দেহের শুষ্ক ওজনকে বৃদ্ধি করতে সাহায্য করছে। তাহলে পুষ্টি একটা কি প্রক্রিয়া হয়ে যাবে, উপচিতিমূলক বিপাক প্রক্রিয়া হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। চলো নেক্সট প্রশ্নে যাই। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, নিম্নলিখিত কোনটি অপচিতিমূলক বিপাকের উদাহরণ। তো অপচিতিমূলক মানে ভাঙনমূলক বিক্রিয়া, এখানে দেখো সালোক সংশ্লেষ হবে না, সালোক সংশ্লেষ উপচিতিমূলক। আর পুষ্টি হবে না, পুষ্টি উপচিতিমূলক। গ্লাইকোজেনেসিসও হবে না। এখানে যেটা হয়ে যাবে শ্বসন হয়ে যাবে সঠিক আনসার। শ্বসন কিন্তু একটা অপচিতিমূলক বিপাক। শ্বসন, রেচন, এইগুলো গ্লাইকোলাইসিস, গ্লাইকোজেনোলাইসিস, এই ধরনের কিছু অপচিতিমূলক বিপাকের উদাহরণ রয়েছে। তো নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন যাই, যে নিম্নলিখিত কোন হরমোনগুলি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো অপশানগুলো রয়েছে দেখো, থাইরক্সিন, ইনসুলিন, গ্লুকাগন, থাইরক্সিন, গ্লুকাগন, অ্যাড্রিনালিন, থাইরক্সিন। দেখো আমাদের রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করতে বা কমাতে সাহায্য করে ইনসুলিন, আর বাড়াতে সাহায্য করে গ্লুকাগন। এই দুটো হরমোনে একে অপরের বিরোধী কাজকর্মের জন্য কি হয়, আমাদের রক্তে যে গ্লুকোজের মাত্রাটা সেটা ঠিক থাকে। তো সেই জন্য এই দুটো হরমোনই কিন্তু রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চলো নেক্সট প্রশ্নে যাই। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, রক্ত শর্করার স্বাভাবিক মাত্রা মানে রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা কত। দেখো অপশানগুলো রয়েছে 80 থেকে 120 mg/dl, 30 থেকে 50, 30 থেকে 50
মিলিগ্রাম পার ডিএল, 120 থেকে 150 মিলিগ্রাম পার ডিএল, 150 থেকে 200 মিলিগ্রাম পার ডিএল। ডিএল মানে এখানে বলা হচ্ছে যে 100 ml রক্তে ওই পরিমাণ রয়েছে। তাহলে এখানে যেটা সঠিক আনসার হবে 80 থেকে 120 মিলিগ্রাম পার 100 ml রক্ত, মানে 100 ml রক্তে যদি আমাদের গ্লুকোজের মাত্রা 80 থেকে 120 মিলিগ্রাম পর্যন্ত থাকে সেটা কিন্তু সঠিক মাত্রা। তো তার থেকে যদি বেশি হয় তখন কিন্তু সেটাকে সুগারের প্রাথমিক লক্ষণ বলে ধরে নেওয়া হয়, বা যেটাকে ডায়াবেটিস বলা হয়, ডায়াবেটিস মেলিটাস রোগ বলা হয়। তো চলো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন রয়েছে দেখো, নিম্নলিখিত কোনগুলি কার্বোহাইড্রেটের উপচিতিমূলক বিপাকের উদাহরণ? কার্বোহাইড্রেটের উপচিতিমূলক বিপাক মানে যে সমস্ত বিক্রিয়াতে কার্বোহাইড্রেট গঠনমূলক কাজ করে, কার্বোহাইড্রেটের যে সমস্ত প্রক্রিয়াগুলো হলে গঠনমূলক কাজ করে, তো সেই ধরনের বিক্রিয়াগুলো এখানে জানতে চেয়েছে। দেখো প্রথমেই একটা কথা বলে রাখি, যেখানে দেখবে লাইসিস টার্মটা রয়েছে, লাইসিস বিজ্ঞানের ক্ষেত্রে এই লাইসিস কথার অর্থ হচ্ছে ভেঙে যাওয়া। যখন কোনো কিছু ভেঙে যাচ্ছে তখন সেখানে নিশ্চয়ই হচ্ছে গিয়ে যেটা উপচিতিমূলক বা মানে গঠনমূলক কাজ হচ্ছে না। তো সেই কারণে দেখো যেখানে লাইসিস অপশানগুলো রয়েছে ওই অপশানগুলো বাদ দিয়ে দাও। দেখো এখানে প্রথমটাতেই রয়েছে গ্লাইকোলাইসিস, তার মানে এটা বাদ হয়ে যাবে। দেখো এখানে গ্লাইকোলাইসিস, গ্লাইকোজেনোলাইসিস এটাও বাদ, গ্লাইকোজেনোলাইসিস এটাতে রয়েছে, কোরিচক্র রয়েছে, এটাও বাদ। তাহলে যেটা সঠিক আনসার হয়ে যাবে অপশান খয়টা। দেখো আরেকটা টার্ম বলে দিচ্ছি, জেনেসিস। এই জেনেসিস শব্দের অর্থ কিন্তু সংশ্লেষ হওয়া, বা যেটাকে বলা হয় যে নতুন কিছু তৈরি হওয়াকে বলা হয় যে জেনেসিস। তাহলে জেনেসিস টার্মটা যেটা রয়েছে গ্লাইকোজেনেসিস আর নিওগ্লুকোজেনেসিস, এখানেই তাহলে কি হবে, গঠনমূলক কাজ হবে কোষের মধ্যে, সেই জন্য এগুলো উপচিতিমূলক বিপাকের উদাহরণ কার্বোহাইড্রেটের। আর দেখো বাকি যেগুলো গ্লাইকোলাইসিস, গ্লাইকোজেনোলাইসিস, কোরিচক্র, এগুলো সব কিন্তু কার্বোহাইড্রেটের অপচিতিমূলক বিপাকের মধ্যে চলে আসে। তো এগুলো জানতে চাই যে কোনটা কার্বোহাইড্রেটের উপচিতিমূলক বিপাক, কার্বোহাইড্রেটের অপচিতিমূলক বিপাক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন রয়েছে দেখো, অবাত শ্বসন ও সবাত শ্বসনের প্রাথমিক ধাপটা কোনটা? তো আমরা যদি দেখি অবাত শ্বসন আর সবাত শ্বসনের প্রথম ধাপ যেটা, সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস। এই অবাত শ্বসন আর সবাত শ্বসন এই দুটো প্রক্রিয়াতেই কিন্তু গ্লাইকোলাইসিস ধাপটা কমন, যেটা দুটো প্রক্রিয়াতেই ঘটে। তারপরে সবাত শ্বসনের ক্ষেত্রে ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন এইগুলো ঘটে। আর অবাত শ্বসনের ক্ষেত্রে হয় কোহল সন্ধান বা ল্যাকটিক অ্যাসিড সন্ধান, এই প্রক্রিয়াগুলো ঘটে। তো অবাত শ্বসন মানে কি, যেটা অক্সিজেনের অনুপস্থিতিতে যে শ্বসনটা ঘটে সেটাকেই বলা হয় অবাত শ্বসন। আর যেটা সবাত শ্বসন সেটা অক্সিজেনের উপস্থিতিতে ঘটে, তো সেই জন্য সেটাকে বলা হয় সবাত শ্বসন। সবাত শ্বসন সাধারণত বায়বীয় জীবীদের মধ্যে দেখা যায়, আর অবাত শ্বসন কিছু নিম্ন শ্রেণীর প্রাণীদের মধ্যে দেখা যায়। তো চলো এর পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন রয়েছে দেখো, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ থেকে কত অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়? দেখো গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটাতে কি হয় আগে সেটা জানি। গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটাতে গ্লুকোজের সংকেত C6H12O6। তো এই গ্লুকোজটা কিসে পরিণত হয়? পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়, পাইরুভিক অ্যাসিড। তো এই পাইরুভিক অ্যাসিড যেটা 3 কার্বনযুক্ত একটা পদার্থ, যদি পাইরুভিক অ্যাসিডের আমরা সংকেত দেখি তাহলে বুঝতে পারবো এই পাইরুভিক অ্যাসিডটা কিন্তু একটা 3 কার্বনযুক্ত পদার্থ। তো পাইরুভিক অ্যাসিডের সংকেত কি হয়? CH3COR এটা পাইরুভিক অ্যাসিডের সংকেত। তাহলে দেখো এখানে 3টে কার্বন রয়েছে, তাহলে এখানে দেখো 6টা কার্বন থেকে যখন 3টা কার্বন বিশিষ্ট পদার্থ উৎপন্ন হচ্ছে, সেখানে কি হবে, নিশ্চয়ই 6টা কার্বনকে ভজানোর জন্য 2 অণু উৎপন্ন হতে হবে। তার মানে এখানেই উত্তরটা রয়েছে দেখো, গ্লাইকোলাইসিস প্রক্রিয়াতে 1 অণু গ্লুকোজ থেকে কত অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়? 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। অপশন ঘয়টা হয়ে যাবে সঠিক আনসার। এখানে গ্লাইকোলাইসিস সম্পর্কে তোমাদেরকে আর কিছু আমি তথ্য দিয়ে রাখি। গ্লাইকোলাইসিস এই যে পাথওয়েটা প্রথম যে বিজ্ঞানীরা আবিষ্কার করেছিলেন সেই বিজ্ঞানীদের নাম হলো এমড্যান, মেয়ারহফ এবং পার্নিস। তো তাদের নামের প্রথম অক্ষর অনুসারে এই যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটাকে ইএমপি পাথওয়ে বলা হয়ে থাকে, ইএমপি পাথওয়ে। তো এই প্রক্রিয়াটা, পুরো গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা দুটো পর্যায়ে ঘটে, যেখানে প্রথম পর্যায়ে শক্তির বিনিয়োগ ঘটে বা যেখানে শক্তি প্রয়োজন হয়, আর দ্বিতীয় পর্যায়ে যেখানে শক্তি ভেঙে যায়
শক্তি উৎপন্ন হয়, শক্তি উৎপাদনকারী দশা আর শক্তি বিনিয়োগকারী দশা, এই দুটো দশার মধ্যে সম্পন্ন হয়। এই প্রক্রিয়াতে মোট এটিপি উৎপন্ন হয় 8 অণু, 8 অণু এটিপি উৎপন্ন হয়। তার মধ্যে 2 অণু এটিপি আগেই খরচ হয়ে যায়, তাহলে 2 অণু এটিপি যদি খরচ হয়ে যায় আর 8 অণু এটিপি যদি টোটাল উৎপন্ন হয়, তাহলে নেট এখান থেকে কত অণু এটিপি পাওয়া যায়? 6 অণু এটিপি এখান থেকে পাওয়া যায়। দেখো 9 প্রশ্নটা রয়েছে, গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট এই বিক্রিয়াটিতে কোন উৎসেচক কাজ করে? এই গ্লুকোজ আর ফ্রুক্টোজ এরা একে অপরের আইসোমার। তো এখানে যে বিক্রিয়াটা ঘটে, গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট যখন উৎপন্ন হয়, এই প্রক্রিয়াটাকে বলা হয় আইসোমারিজেশন। তো এই আইসোমারাইজেশন যেহেতু ঘটে, তো সেই কারণে এখানে যে উৎসেচকটা কাজ করে সেই উৎসেচকটার নামের সাথেও আইসোমারেজ কথাটা যুক্ত থাকবে। এখানে অপশানটা ক্ষয়ের অপশান হয়ে যাবে, ফসফোগ্লুকো আইসোমারেজটা সঠিক আনসার হয়ে যাবে। তো নেক্সট দেখো যেটা রয়েছে, এখানে পুরো গ্লাইকোলাইসিস বিক্রিয়ার যে প্রবাহপথ যে চিত্রটা রয়েছে সেটা আমি তোমাদেরকে এখানে দিয়ে দিয়েছি। এটা দিয়েছি তারও কারণ রয়েছে, এখানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি পুরো গ্লাইকোলাইসিস পাথওয়েটা একটুখানি বলে দিচ্ছি, যেটা তোমরা মনে রাখবে। এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসে। দেখো গ্লুকোজ প্রথমেই যেটা গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট উৎপন্ন হয়। যেহেতু এখানে গ্লুকোজের সঙ্গে একটা ফসফেট অণু যুক্ত হচ্ছে, সেই জন্য এখানে এটিপিটা ভেঙে গিয়ে এডিপিতে উৎপন্ন হচ্ছে। ফার্স্ট ফসফোরাইলেশন ঘটছে, যখনই এটিপি উৎপন্ন হবে বা এটিপি ভেঙে যাবে সেই প্রক্রিয়াটাকে ফসফোরাইলেশন বলা হয়। আর যেখানে এটিপি উৎপন্ন হয় বা ভেঙে যায় সেখানে যে উৎসেচকটা কাজ করে সেটা কাইনেজ উৎসেচক। এখানে দেখো সেই জন্য হেক্সোকাইনেজ উৎসেচকটা কাজ করছে। নেক্সট দেখো গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট, একটু আগেই বলে দিচ্ছিলাম এটা আইসোমারাইজেশন একটা বিক্রিয়া। তো সেই জন্য এখানে যে উৎসেচকটা কাজে লাগবে সেই উৎসেচকটার নামের সাথে আইসোমারেজ কথাটা যুক্ত থাকবে। তো সেই জন্য এখানে ফসফোগ্লুকো আইসোমারেজ যে উৎসেচকটা কাজে লাগছে। নেক্সট রয়েছে দেখো ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, মানে ফ্রুক্টোজের 6 নম্বর কার্বনের সাথে ফসফেট যুক্ত ছিল, এখানে ফ্রুক্টোজের 1 নম্বর 6 নম্বর 2 নম্বর মানে দুটো কার্বনের সাথে ফসফেট যুক্ত হলে, যেহেতু ফসফেট যুক্ত হচ্ছে সেই জন্য আবার ফসফোরাইলেশন ঘটবে, মানে আবার এটিপির দরকার হচ্ছে। তো তাহলে দেখো এখানে 1 নম্বর আর 3 নম্বর দুটো বিক্রিয়াতে দুটো ধাপে দেখা গেল যে এটিপির প্রয়োজন হচ্ছে। 1 অণু করে এটিপি, 2 অণু এটিপি খরচ হচ্ছে এখানে। তো তাহলে এখানেও যেহেতু এটিপি ভাঙছে সেই জন্য এখানেও কাইনেজ উৎসেচক লাগবে, তার নাম ফসফোফ্রুক্টোকাইনেজ। নেক্সট দেখো ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট থেকে দুটো, এটা ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট এটা একটা 6 কার্বনযুক্ত পদার্থ। এই 6 কার্বনযুক্ত পদার্থ থেকে দুটো 3 কার্বনযুক্ত পদার্থ উৎপন্ন হচ্ছে। একটা হচ্ছে গ্লিসারেলডিহাইড 3 ফসফেট আর ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। তো এই যে গ্লিসারেলডিহাইড 3 ফসফেট, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট এরা একে অপরের আইসোমার। তো এরপরে যে ধাপটা হবে এই যে পরবর্তী ধাপটা দুবার ঘটবে, কারণ গ্লিসারেলডিহাইড 3 ফসফেটের জন্য একবার ঘটবে আর ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেটের জন্য একবার ঘটবে। তো সেই জন্য পরবর্তী ধাপের যে বিক্রিয়াটা দেওয়া রয়েছে এটা কিন্তু দুবার ঘটবে। দেখো গ্লিসারেলডিহাইড 3 ফসফেট থেকে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়। এখানেও যেহেতু এরা একে অপরের আইসোমার, এখানে আইসোমারাইজেশন ঘটছে আর যে উৎসেচকটা লাগছে সেই উৎসেচকটার নাম হচ্ছে, এখানে দেখো যেটা আরেকটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হচ্ছে এনএডি থেকে এনএডিএইচ উৎপন্ন হচ্ছে। যেহেতু এখানে এনএডি থেকে এনএডিএইচ উৎপন্ন হচ্ছে সেই জন্য এই প্রক্রিয়াটাতে ডিহাইড্রোজিনেজ উৎসেচক কাজে লাগছে। নেক্সট দেখো 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে হচ্ছে কি 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে। এখানে কিন্তু এটিপি তৈরি হচ্ছে। 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে যখন ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে এখানে কিন্তু এটিপি তৈরি হচ্ছে। এটাকে সাবস্ট্রেট নির্ভর এটিপি উৎপাদন বলা হয়। তো এটাই যেহেতু এটিপি উৎপন্ন হচ্ছে সেই জন্য এখানে কিন্তু কাইনেজ উৎসেচক লাগছে, ফসফোগ্লিসারেট কাইনেজ উৎসেচকটার নাম। নেক্সট দেখো 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে যেটা হচ্ছে সেটা হচ্ছে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড একে অপরের আইসোমার, সেই জন্য যে উৎসেচকটা লাগছে তার নাম ফসফোগ্লিসারেট মিউটেজ উৎসেচক। এটাও আইসোমারাইজেশন বিক্রিয়া।
ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে মানে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 2-ফসফোএনল পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে। এখানে এনোলেজ বিক্রিয়াটা এনোলেজ নামক উৎসেচক লাগছে। তারপর এই 2-ফসফোএনল পাইরুভিক অ্যাসিড থেকে যেহেতু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে সেই জন্য এখানে যে উৎসেচকটার সেটার নাম হচ্ছে পাইরুভেট কাইনেজ, কারণ এখানেও কিন্তু এই শেষ ধাপে এসেও কিন্তু এটিপি উৎপন্ন হচ্ছে। তাহলে এখানেও দেখো 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়েছে। তাহলে দেখলাম আমরা দুটো ধাপে টোটাল এটিপি উৎপন্ন হচ্ছে। এক মানে সাবস্ট্রেট লেভেল এটিপি দেখা যাচ্ছে এই 10 নম্বর স্টেপে, 7 নম্বর স্টেপে, আর 6 নম্বর স্টেপে যেটা এটিপি এনএডিএইচ উৎপন্ন হয়েছে ওই এনএডিএইচটা ইটিএসে গিয়ে মানে প্রান্তীয় শোষণে গিয়ে সেখানে এটিপি উৎপন্ন করবে। তাহলে টোটাল এই যে পাথওয়েটা তোমরা একটু দেখে রাখবে কোথায় কি বিক্রিয়াগুলো সম্পন্ন হচ্ছে। এরকম দিয়ে দেয় যে সাবস্ট্রেট লেভেল নিম্নলিখিত কোন বিক্রিয়ায় সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন হয়েছে, বা কোনটাতে হচ্ছে প্রথম ফসফোরাইলেশন ঘটেছে, কোনটাতে দ্বিতীয় ফসফোরাইলেশন ঘটেছে, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6-ফসফেটে কোন উৎসেচক লাগে, এটা আগের বারে পরীক্ষায় পড়েছিল। তো সেই জন্য এই পাথওয়েটা তোমরা একটুখানি দেখে রাখবে ভালো করে। চলো নেক্সট আমরা যাই। দেখো নেক্সট প্রশ্ন যেটা দেওয়া হয়েছে, কোহল সন্ধান প্রক্রিয়াতে উপজাত বস্তুগুলি কি কি। তো কোহল সন্ধান প্রক্রিয়াতে কি হয়, যেটা আমাদের যখন ময়দার সঙ্গে ময়দা মানে সেখানে গ্লুকোজ রয়েছে, তো C6H12O6, তো এই ময়দার সঙ্গে যখন ইস্ট যোগ করা হয়, ইস্ট যোগ করলে ইস্টের মধ্যে এক ধরনের উৎসেচক থাকে জাইমেজ উৎসেচক। সেই জাইমেজ উৎসেচক কী করে, এই যে গ্লুকোজটাকে ভেঙে ইথানল এবং হচ্ছে কার্বন ডাইঅক্সাইড মানে ইথাইল অ্যালকোহল C2H5OH, তো ইথাইল অ্যালকোহল বা ইথানল এবং কার্বন ডাইঅক্সাইড আর তার সঙ্গে 50 কিলোক্যালোরি শক্তি উৎপন্ন করে। তাহলে এই যে যেহেতু ইথাইল অ্যালকোহল উৎপন্ন করছে, তো সেই জন্য এই প্রক্রিয়াটার নাম হচ্ছে কোহল সন্ধান। এই কোহল সন্ধান প্রক্রিয়া বিভিন্ন ধরনের যে বেকারি শিল্পে ব্যবহার করা হয়, ফার্মেন্টেশন, এই কোহল ফার্মেন্টেশনের মাধ্যমে বিয়ার, অ্যালকোহল এই সমস্ত প্রস্তুতি, তাছাড়া বেকারি যে সমস্ত পাউরুটি তৈরি, এই সমস্ত কাজে কিন্তু এই কোহল সন্ধান প্রক্রিয়াকে কাজে লাগানো হয়। তাহলে কি কি পদার্থ উৎপন্ন হয় এখানে বুঝতে পেরেছো, ইথাইল অ্যালকোহল বা যেটাকে ইথানল বলা হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড আর 50 কিলোক্যালোরি শক্তি। তো তাহলে এখানে অপশান ঘয়েরটা হয়ে যাবে সঠিক আনসার। তো এটা হয়ে যাবে সঠিক আনসার। তো চলো নেক্সট প্রশ্নে যাই। দেখো নেক্সট এখানে দেখানো হয়েছে যে কোহল মানে এটা কোহল সন্ধানটা অ্যাকচুয়ালি অবাধ শ্বসনের একটা ধাপ, যেখানে অ্যানারোবিক মানে অ্যারোবিক শ্বসন বা অক্সিজেনের উপস্থিতিতে শ্বসন ঘটে না, সেই সমস্ত জায়গাতে অক্সিজেনের অনুপস্থিতিতে শ্বসন ঘটে, তো তখনই এই ধরনের প্রক্রিয়াগুলো দেখা যায়। দেখো এখানে প্রথমে গ্লাইকোলাইসিস ধাপটা আমি বলেছিলাম, গ্লাইকোলাইসিস ধাপটা কিন্তু প্রধান দুটো মানে সবাধ শ্বসন হোক বা অবাধ শ্বসন হোক দুটো ক্ষেত্রে গ্লাইকোলাইসিস ধাপটা কমন। তো এবার গ্লাইকোলাইসিস ধাপে কি হচ্ছে, দেখো গ্লাইকোলাইসিস ধাপে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে বা 2-পাইরুভেট উৎপন্ন হচ্ছে। তো এই পাইরুভিক অ্যাসিড যখন উৎপন্ন হচ্ছে, সেই পাইরুভিক অ্যাসিডটাই দেখো যদি দেখা যায় যে আমাদের মাসেলসের মধ্যে, ধরো আমরা প্রচুর পরিমাণে ব্যায়াম করলাম বা কোনো কারণে প্রচুর কাজ করার জন্য আমাদের শরীরে যে মানে অক্সিজেনের যোগান যাচ্ছে, সেই অক্সিজেনটা আমাদের কাজের জন্য মানে আমাদের খাদ্য পরিপাকের জন্য, খাদ্যের যে শ্বসনের জন্য পর্যাপ্ত হচ্ছে না, তখন যদি অক্সিজেনের মানে তুলনায় যদি আমাদের ওয়ার্কআউট বেশি হয়ে যায়, তো তখন কি হয় আমাদের মাসেলসগুলোতে অ্যানারোবিক শ্বসন শুরু হয়ে যায়। আর অ্যানারোবিক শ্বসনে তখন পাইরুভিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়, তো যেটা মাসেলসের মধ্যে হয়, আর মাসেলসের মধ্যে ল্যাকটিক অ্যাসিড তখন জমা হয়ে যায় বলে আমাদের মাসেলসগুলো ব্যথা হয়, তো প্রচুর কাজকর্ম করার ফলে। আর মানে নর্মাল কন্ডিশনে আমরা যে কাজ করি তার থেকে বেশি কাজ করলেই ওই শরীরে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়, যেটা কিন্তু অ্যানারোবিক প্রক্রিয়াতেই উৎপন্ন হয়। আর কি হয়, পাইরুভিক অ্যাসিড থেকে দেখো যেটা বলেছিলাম ইস্ট দিলে ইস্টের মধ্যে যে উৎসেচকটা থাকে জাইমেজ নামক একটা উৎসেচক, সেই জাইমেজ উৎসেচকের কারণে এখানে ইথানল বা ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয়। তো এই যদি ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়, তখন সেই যে শ্বসনটাকে বলা হয় ল্যাকটিক অ্যাসিড সন্ধান বলা হয়, ল্যাকটিক অ্যাসিড সন্ধান।
বা ফার্মেন্টেশন, ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন বলা হয়। আর যদি এখানে ইথানল উৎপন্ন হয় তাহলে এটাকে বলা হয় কোহল সন্ধান। তো এই দুটো কিন্তু অ্যানারোবিক প্রক্রিয়াতে এই দু ধরনের কন্ডিশন দেখা যায়। তো চলো এরপরে দেখা যায় যে প্রশ্নটা রয়েছে এরপরে ক্রেবস চক্র। তো এই যে পাইরুভিক অ্যাসিডটা উৎপন্ন হলো গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায়, এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় পাইরুভিক অ্যাসিড কি হয় ক্রেবস চক্রে অংশগ্রহণ করে। তো ক্রেবস চক্রেরও বিভিন্ন ধাপগুলো আমি তোমাদেরকে দেখাবো। আগে এই প্রশ্নগুলো করি, আমি পরে ছবি রেখেছি সেখানে দেখিয়ে দিচ্ছি। ক্রেবস চক্রে অংশগ্রহণকারী উৎসেচকগুলি কোষের কোথায় পাওয়া যায়? ক্রেবস চক্র কোথায় ঘটে? কোষের যে মাইটোকন্ড্রিয়া রয়েছে, এটা ধরো একটা কোষ যদি হয়, এই কোষের সাইটোপ্লাজমের মধ্যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা চলে। গ্লাইকোলাইসিসে এখানে যে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, সেই পাইরুভিক অ্যাসিড যায় কোষের মাইটোকন্ড্রিয়ার মধ্যে যাওয়ার পরে মাইটোকন্ড্রিয়ার তো মোটামুটি অন্তঃপর্দার ভেতরের যে অংশটা সেটাকে বলা হয় ধাত্র বলা হয়। এই ভেতরের ধাত্র বা ম্যাট্রিক্স, এই ধাত্রের মধ্যেই কিন্তু এই ক্রেবস চক্র চলে, এখানেই ক্রেবস চক্রটা চলতে থাকে। তো এই যে ক্রেবস চক্রটা তাহলে কোথায় ঘটছে? মাইটোকন্ড্রিয়ার ধাত্রের মধ্যে। তো চলো নেক্সট প্রশ্নে যাই। ক্রেবস চক্রে প্রথম উৎপাদিত যৌগ কোনটি? আচ্ছা, ক্রেবস চক্রে প্রথম উৎপাদিত যৌগ হচ্ছে সাইট্রিক অ্যাসিড। এই সাইট্রিক অ্যাসিড যে যৌগটা রয়েছে এটা একটা 3 কার্বনযুক্ত পদার্থ, আর এখানে 3টা হচ্ছে কার্বক্সিল গ্রুপ রয়েছে, 3টা কার্বক্সিল গ্রুপ রয়েছে এই সাইট্রিক অ্যাসিডের মধ্যে, সেই জন্য এটাকে বলা হয় ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র। ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র বলা হয়। ক্রেবস চক্রের অপর নাম টিসিএ চক্র এই কারণেই বলা হয় কারণ এই যে প্রথম উৎপাদিত স্থায়ী যৌগ সাইট্রিক অ্যাসিড, সেই সাইট্রিক অ্যাসিডের মধ্যে 3টা হচ্ছে কার্বক্সিলিক গ্রুপ, এই গ্রুপটাকেই বলা হয় কার্বক্সিলিক গ্রুপ। এই 3টা কার্বক্সিলিক গ্রুপের উপস্থিতির জন্য এটার নাম হয়েছে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র। আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরের প্রশ্নে যাই। ক্রেবস চক্রে প্রতি অণু অ্যাসিটাইল কোয়ে থেকে কত অণু এটিপি উৎপন্ন হয়? ক্রেবস চক্রে প্রতি অণু অ্যাসিটাইল কোয়ে থেকে 12 অণু করে হচ্ছে গিয়ে এটিপি উৎপন্ন হয়। ক্রেবস চক্রে প্রতি অণু হচ্ছে অ্যাসিটাইল কোয়ে থেকে 12 অণু করে এটিপি উৎপন্ন হয়, এটা ভালো করে মনে রাখবে। তো চলো নেক্সট প্রশ্নে আমরা যাই। ক্রেবস চক্রে সাবস্ট্রেট নির্ভর ফসফোরাইলেশনের ধাপ। তো এটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি একটা ছবিতে, এখানে অপশান গ হয়ে যাবে সঠিক আনসার, সাকসিনিল কোয়ে থেকে সাকসিনিক অ্যাসিড। তো এটা আমি তোমাদেরকে ছবিতে দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে ক্রেবস চক্রের যে পুরো প্রক্রিয়াটা। এখানে কি হচ্ছে দেখো, পাইরুভিক অ্যাসিডটা থেকে প্রথমে অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন হচ্ছে। এই অ্যাসিটাইল কোয়ে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে সাইট্রেট সিনথেটেজ উৎসেচকের সাহায্যে কনডেন্স বা ঘনীভূত হয়ে এখানে সাইট্রিক অ্যাসিড উৎপন্ন করছে। এই সাইট্রিক অ্যাসিড একটা এখানে 3টে কার্বক্সিলিক গ্রুপ রয়েছে। তো 3টে যেহেতু কার্বক্সিলিক গ্রুপ রয়েছে সেই জন্য এটাকে কি বলা হয়? ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র বলা হয়ে থাকে। নেক্সট দেখো কি হচ্ছে এখানে, এই সাইট্রিক অ্যাসিড অ্যাকোনাইটেজ উৎসেচকের সাহায্যে সিস অ্যাকোনাইটিক অ্যাসিড উৎপন্ন করছে। এরপরে অ্যাকোনাইটেজ উৎসেচকের সাহায্যে আইসোসাইট্রিক অ্যাসিড উৎপন্ন করছে। এইখানে দেখো এনএডি থেকে এনএডিএইচ উৎপন্ন হচ্ছে। এই যে সমস্ত ধাপে দেখছো এনএডিএইচ বা এফএডিএইচ উৎপন্ন হচ্ছে সেগুলো কিন্তু প্রান্তীয় শ্বসনে গিয়ে এটিপি উৎপন্ন করবে। তো এখানে চেয়েছে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন কোথায় হচ্ছে, মানে সরাসরি এই ধাপের মধ্যে কোথায় সাবস্ট্রেটের সাহায্যে এটিপি উৎপন্ন হচ্ছে সেটা দেখবে। এই ধাপটাতে দেখো এই সাকসিনিল কোয়ে থেকে যখন সাকসিনিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে, এখানে দেখো জিডিপি আর মানে গুয়ানোসিন ডাইফসফেট তার সঙ্গে অজৈব ফসফেট যুক্ত হয়ে জিটিপি উৎপন্ন করছে। এই জিটিপিটাই পরে এটিপিতে পরিণত হয়, যেটাই হচ্ছে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশনের ধাপ। তো তাহলে এই ধাপেই কিন্তু হয়। দেখো 15 নম্বর প্রশ্নটা তোমাদের পিওয়াইকিউ ছিল এনার্জি কারেন্সি। এনার্জি কারেন্সি কাকে বলা হয়? এটিপিকে বলা হয়। অপশান গ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট দেখো নিম্নলিখিত কোনটি সমচিতি বিপাকের উদাহরণ? সমচিতি বা অ্যামফিবোলিক পাথওয়ে বলা হয় মানে যেখানে
উপচিতি বিপাকও ঘটে আর তার সাথে সাথে অপচিতি বিপাকও ঘটে, সেটাকে অ্যামফিবলিক পাথওয়ে বলা হয়। এটা অ্যাকচুয়ালি ক্রেবস চক্র। ক্রেবস চক্রের মধ্যে দেখা যায় দুটোই পাথওয়ে ঘটে, উপচিতি বিপাক এবং অপচিতি বিপাক, সেজন্য এটাকে সমচিতি বিপাক বলা হয়। তো চলো নেক্সট প্রশ্নে যাই। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, একটি 15 বছর, এই ধরনের কিন্তু কেস বেস প্রশ্ন তোমাদের থাকে, বিভিন্ন ইনফরমেশান দেবে, সেই ইনফরমেশান থেকে তোমাদেরকে বুঝতে হবে কীটাকে এখানে বলতে চেয়েছে। দেখো, একটি 15 বছরের বালিকার শরীরে ইনসুলিন উৎপাদন কমে যাচ্ছে এবং তার সঙ্গে রক্তে গ্লুকোজের মাত্রাও বাড়ছে। এছাড়াও তার দেহে প্রোটিনের মাত্রা কমে যাচ্ছে এবং যকৃতে কোলেস্টেরলের মাত্রা বাড়ছে। তো তাহলে বালিকার শরীরে কী রোগ হয়েছে? এখানে যেটা সঠিক আনসার হয়ে যাবে, এটা হবে টাইপ 1 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিস জুভেনাইল স্টেজে হয়, মানে 14-15 বছরের শিশুদের ক্ষেত্রে হয়। ইনসুলিন উৎপাদন কমে যায়, তো রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়, তো সে কারণে এটাকে টাইপ 1 ডায়াবেটিস বলা হয়। আর ডায়াবেটিস ইনসিপিডাসটা টাইপ 2 ডায়াবেটিস, যেটা বয়স্কদের ক্ষেত্রে দেখা যায়, মোটামুটি 40 বছরের ঊর্ধ্বে যাদের দেখা যায় ডায়াবেটিস, সেটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। আর যেটা ডায়াবেটিস ইনসিপিডাস, এটাতে কিন্তু এই ইনসুলিনের ভূমিকা নেই। এটা অ্যাকচুয়ালি বহুমূত্র রোগ। বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ ঠিকঠাক মতো না হলে তখন বারে বারে মূত্রত্যাগ করতে যেতে হয়, যেটাকে ডায়াবেটিস ইনসিপিডাস নামে চেনা হয়। তো চলো পরের প্রশ্নে যাই। এখানে দেখো, এই ধরনের প্রশ্ন তোমাদের থাকে যে অনেকগুলো বিবৃতি দিবে, তার মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল সেটা বলতে হবে। তো সেরকমই এখানেও তোমাদের দিয়েছে। দেখো, প্রথম যে বিবৃতি, কড়িচক্র হলো কার্বোহাইড্রেট বিপাকের অপচিতিমূলক বিপাক প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় পেশিতে অবায়বীয় গ্লাইকোলাইসিস হচ্ছে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করে। আর হচ্ছে কি, এই প্রক্রিয়া পেশি ও যকৃতে চক্রাকার আবর্তনের মাধ্যমে ঘটে। নেক্সট রয়েছে, এই চক্রটি পাইরুভেট অ্যাসিড চক্র নামে পরিচিত। তো এখানে দেখো, কড়িচক্র যেটা প্রথম যে কড়িচক্র কার্বোহাইড্রেট বিপাকের অপচিতিমূলক বিপাক, এটা সত্য। এই প্রক্রিয়ায় পেশিতে অবায়বীয় গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়, এটাও সত্য। কিন্তু এখানে যেহেতু মিথ্যা রয়েছে, এই অপশানটা হবে না। এখানে দেখো দুটোই সত্য রয়েছে। নেক্সট রয়েছে দেখো, যেটা এই প্রক্রিয়ায় পেশি ও যকৃতে চক্রাকার আবর্তনের মাধ্যমে ঘটে, এটাও সত্য। এখানে মিথ্যা রয়েছে, হবে না। এখানেও মিথ্যা রয়েছে, এই অপশানও হবে না। তাহলে দেখো, অপশান গয়েরটা আমি যদি দেখি, তিনটেই পরপর সত্য দেওয়া রয়েছে, এটা হলেও হতে পারে। চলো নেক্সট দেখি, এই চক্রটি পাইরুভেট অ্যাসিড চক্র নামে পরিচিত, এটা ভুল, কারণ এই চক্র ল্যাকটিক অ্যাসিড চক্র নামে পরিচিত। তো এখানে তাহলে এটা হয়ে যাবে মিথ্যা। দেখো, এই অপশান গয়েরটাই তাহলে ঠিক আছে, যেখানে তিনটা সত্য বিবৃতি আর লাস্টটা মিথ্যা বিবৃতি। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষাতে থাকে। একটু বড় হয় প্রশ্নগুলো, ভালো করে পড়ে বুঝতে পারলেই উত্তরগুলো লিখতে পারবে। তো চলো নেক্সট দেখো, 19 প্রশ্ন রয়েছে, প্রান্তীয় শ্বসন সম্পন্ন হয় কোথায়? প্রান্তীয় শ্বসন মানে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন, বা যেটাকে ইটিসি বলা হয় বা ইটিএসও বলা হয়, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমও বলা হয়। তো এটা কোথায় সম্পন্ন হয়? মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে অন্তঃপর্দা, মাইটোকন্ড্রিয়ার এটা ধরো কোষের মধ্যে যদি মাইটোকন্ড্রিয়া আঁকা যায়, মাইটোকন্ড্রিয়া এটা বহিঃপর্দা। মাইটোকন্ড্রিয়ার এই যে আঙুলের মতো প্রকোষ্ঠ, যেটা অন্তঃপর্দার মধ্যে দেখা যায়, তো এই আঙুলের মতো প্রকোষ্ঠের মধ্যে ক্রিস্টি রয়েছে। এই ক্রিস্টির মধ্যে কমপ্লেক্সগুলো থাকে যেখানে ইটিএস সম্পন্ন হয়। ঠিক আছে, তাহলে এখানে হয়ে যাবে ক্রিস্টিতে। এখানে ক্রিস্টি বানানটা ভুল রয়েছে। অ্যাকচুয়ালি ক্রিস্টি এরকম বানান হবে, কয়রি দন্তেশ্বয় টয় হচ্ছে করফলা হস্যই দন্তেশ্বয় টয় হস্যই তয়কার, এই বানানটা হবে। এই ক্রিস্টিতে যে বানানটা দেওয়া রয়েছে সেটা ভুল দেওয়া রয়েছে, তো টাইপিং মিস্টেক হয়ে গেছে। তো চলো পরের প্রশ্নে যাই। দেখো, এখানে একটা বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাতে দেওয়া রয়েছে এবং এটা তোমাদের PYQ, মানে আগের বারে এই প্রশ্নটা ছিল। তো এরকম ধরনের প্রশ্ন কিন্তু থাকে। বাম স্তম্ভ ডান স্তম্ভতে এখানে এই যে কার্বোহাইড্রেট বিপাকের যে বিভিন্ন প্রক্রিয়া ঘটে, সেই প্রক্রিয়াগুলো কি আসলে সেগুলো জানতে চেয়েছে। দেখো, এখানে মনে রাখার খুব ট্রিক্স আমি বলে দিচ্ছি, যেগুলো প্রচুর মানুষের গুলিয়ে যায়, টার্মগুলো একই রকম সেজন্য গুলিয়ে যায়। গ্লাইকোলাইসিস, গ্লাইকোজেনেসিস, নিউগ্লুকোজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, সবগুলোই শুনতে একই রকম লাগছে, কোনটাতে কি হয় সব গুলিয়ে যায়। তো এই ট্রিক্সটা মনে রাখলে একদমই গুলাবে না, তোমরা কিন্তু মনে রাখতে পারবে। তো চলো আমি বলছি। দেখো, আগেই আমি বলে দিয়েছি, লাইসিস টার্ম যেখানে থাকবে তোমরা মনে রাখবে, ওখানে লাইসিস মানে ভেঙে যাওয়া। তার মানে এখানে টার্মটা থেকে বোঝো গ্লাইকোলাইসিস মানে
কিছু একটা ভাঙছে। গ্লাইকোলাইসিস মানে কি ভাঙছে? গ্লুকোজ ভাঙছে। তো গ্লুকোজ ভেঙে নিশ্চয়ই কিছু একটা পদার্থ উৎপন্ন করছে। এখানে দেখো যে অপশানে রয়েছে গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে, এটাই হচ্ছে গ্লাইকোলাইসিস। নেক্সট জেনেসিস। জেনেসিস টার্ম মানে কিছু সংশ্লেষ হওয়া। তাহলে কি সংশ্লেষ হবে? দেখো গ্লাইকোজেন, গ্লাইকোজেন টার্মটা আসছে না, গ্লাইকোজেনেসিস, তার মানে গ্লাইকোজেন সংশ্লেষ হবে। কি থেকে গ্লাইকোজেন সংশ্লেষ হবে? অবভিয়াসলি গ্লুকোজ থেকে, কারণ যেহেতু কার্বোহাইড্রেটের বিপাক এগুলো, তো সেই জন্য গ্লুকোজ থেকে গ্লাইকোজেন উৎপন্ন হচ্ছে। নেক্সট দেখো যেটা রয়েছে নিউ গ্লুকোজেনেসিস। নিউ গ্লুকোজেনেসিসটা একটু মনে রাখবে, এখানে জেনেসিস মানে সংশ্লেষ হওয়া, এখানেও গ্লুকোজেনেসিস মানে গ্লুকোজই সংশ্লেষ হবে, নিউ গ্লুকোজেনেসিস মানে অকার্বোহাইড্রেট মানে লিপিড ফ্যাট থেকে গ্লুকোজ সংশ্লেষ হবে। তো তাহলে এখানে অপশন 2 হয়ে যাবে সঠিক আনসার। আর লাইসিস কোথাও অর্থ মানে ভেঙে যাওয়া, গ্লাইকোজেনোলাইসিস মানে গ্লাইকোজেনো মানে গ্লাইকোজেন ভেঙে যাচ্ছে। তো গ্লাইকোজেন ভেঙে কি উৎপন্ন হবে? অবভিয়াসলি গ্লুকোজ উৎপন্ন হবে। তাহলে এখানে হয়ে যাবে অপশান একেরটা। তাহলে দেখো যেখানে এই যে সিকোয়েন্সটা রয়েছে সেটাই হয়ে যাবে। আশা করি তোমাদের মনে থাকবে এই ট্রিক্সটা থেকে। লাইসিস মানেই বুঝে নেবে যে ভেঙে যাওয়া, জেনেসিস মানেই বুঝে যাবে সংশ্লেষ হওয়া। তো তাহলে যেটা এবার বলেছে সেটাই। তো গ্লাইকোজেনও মানে গ্লাইকোজেন ভাঙছে, গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ উৎপন্ন হচ্ছে। গ্লাইকোলাইসিস মানে গ্লুকোজ ভাঙছে, গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড। গ্লাইকোজেনেসিস মানে গ্লাইকোজেন উৎপন্ন হচ্ছে কি থেকে? গ্লুকোজ থেকে। তো এগুলো কিন্তু এভাবেই মনে রাখতে হবে এবং এভাবেই মনে রাখলে সহজে মনে থাকবে। তো চলো দেখো এখানে তাহলে কোনটা সঠিক আনসার হয়ে যাবে। একেরটা 4, একেরটা 4 দেখো একটাই অপশান রয়েছে, অপশান ক, এটাই হয়ে যাবে সঠিক আনসার। একেরটা 4, বিটা 3, সিএরটা হবে 2 আর ডিএরটা হবে 1। তো চলো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন রয়েছে দেখো নিম্নলিখিত কোনগুলি অ্যান্টি কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিডের উদাহরণ। অ্যান্টি কিটোজেনিক মানে যারা রক্তে যে সমস্ত অ্যামাইনো অ্যাসিড রক্তে অ্যান্টি কিটোজেনিক বা এগুলোকে গ্লুকোজেনিকও বলা হয়, মানে যে সমস্ত অ্যামাইনো অ্যাসিড রক্তে গ্লুকোজের পরিমাণ মানে গ্লুকোজটাকে বৃদ্ধি করতে সাহায্য করে বা গ্লুকোজ এবং গ্লাইকোজেন উৎপাদন করে যে সমস্ত অ্যামাইনো অ্যাসিড তাদেরকে বলা হয় গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড বা অ্যান্টি কিটোজেনিক। মানে গ্লুকোজেনিক মানে অ্যান্টি কিটোজেনিক আর কিটোজেনিক মানে অ্যান্টি গ্লুকোজেনিক। ঠিক আছে, এটা মনে রাখবে। তো তাহলে কোন কোন অ্যামাইনো অ্যাসিড যেগুলো হচ্ছে গ্লুকোজ বা গ্লাইকোজেন উৎপাদনে সাহায্য করে, তো তাদেরকেই আমরা বলবো গ্লুকোজেনিক বা অ্যান্টি কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড। তো এখানে দেখো খুব কমই রয়েছে কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড, তাদের নাম আমি বলে দিচ্ছি। কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিডের মধ্যে যে নামগুলো মনে রাখবে, লিউসিন, এই লিউসিন, ফিনাইল অ্যালানিন আর টাইরোসিন, এই তিনটা নাম মনে রাখলে তোমরা কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড ওইগুলো, তাহলে ওইগুলো যেখানে রয়েছে সেই অপশানগুলো হবে না। লিউসিন, আইসোলিউসিন, ফিনাইল অ্যালানিন আর টাইরোসিন এইগুলো কিন্তু কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড। আর কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড মানে সেগুলো অ্যান্টি কিটোজেনিক হবে না। তাহলে যেখানে দেখো লিউসিন রয়েছে, ফিনাইল অ্যালানিন রয়েছে, ওই অপশানগুলো বাদ। বুঝতে পেরেছো? তাহলে এখানে যেটা সঠিক আনসার হয়ে যাবে গ্লাইসিন, মিথিওনিন, সেরিন, আর্জিনিন, এটা হয়ে যাবে অ্যান্টি কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড। তো তোমাদের আগের বারে অ্যান্টি কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিডের উদাহরণ পড়ে গেছে পিওয়াইকিউ কোশ্চেনে। তোমাদের এবারে গ্লুকোজেনিক থাকতে পারে, গ্লুকোজেনিক দিয়েও থাকতে পারে বা তোমাদের কিটোজেনিক থাকতে পারে। তাহলে কিটোজেনিকের মধ্যে নামগুলো মনে রাখবে ভালোভাবে, লিউসিন, আইসোলিউসিন, ফিনাইল অ্যালানিন, টাইরোসিন, এই চারটে নাম ভালোভাবে মনে রাখলে বাকি যে অ্যামাইনো অ্যাসিডগুলো নাম দেবে সেগুলো বেশিরভাগ সব অ্যান্টি কিটোজেনিক বা গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড হয়। তো চলো পরের প্রশ্নে যাই। এখানে দেখো পিওয়াইকিউ একটা দেওয়া রয়েছে, তোমাদের কিন্তু এই ধরনের জোড় মেলাতে দেওয়া হয়। তো ডি অ্যামাইনেশন মানে কি হচ্ছে? এখান থেকে অ্যামাইনো গ্রুপকে বা NH3 গ্রুপকে বের করে দেওয়া হচ্ছে। তো ডি অ্যামাইনেশন এটা অ্যাকচুয়ালি তাহলে কি হচ্ছে? প্রোটিন বিপাকের ধাপ। সাইট্রিক অ্যাসিড চক্র, যেটা আগেই বলেছি, সাইট্রিক অ্যাসিড চক্র মানে টিসে চক্র, এটা কোথায় দেখা যায়? শর্করা বিপাকের ক্ষেত্রে দেখা যায়। বিটা অক্সিডেশন কোথায় দেখা যায়? ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে দেখা যায়। অর্নিথিন চক্র এটা হচ্ছে ইউরিয়া সংশ্লেষের চক্র। তাহলে এখানে দেখো যে এই ধরনের সিকোয়েন্স যেটা রয়েছে, একেরটা 4 আর তারপরে দুয়েরটা 3 রয়েছে, একেরটা 4 আর দুয়েরটা 3। তো এখানে অপশান সি হয়ে যাবে সঠিক আনসার। তো চলো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন রয়েছে দেখো আবারই ওরকম আরেকটা সিকোয়েন্স মেলাতে দেওয়া রয়েছে। এগুলো সব কিন্তু আগের ইয়ারের কোশ্চেন, মানে আগের বারে এসেছিল। ট্রান্সঅ্যামিনেশন মানে এখানে হয়ে যাবে দেখো ট্রান্সঅ্যামিনেশন মানে অ্যামাইনো যে গ্রুপটা
কিটো অ্যাসিডে রূপান্তর। তাহলে একেরটা হয়ে যাবে এখানে 3 এইগুলো কিন্তু প্রোটিন বিপাকের ধাপ। তো প্রোটিন বিপাকেরও কিন্তু অপচিতিমূলক বিপাক আর উপচিতিমূলক বিপাক রয়েছে। তো প্রোটিন বিপাকের ধাপের মধ্যে এই ডিঅ্যামিনেশন, ট্রান্সঅ্যামিনেশন, আর প্রোটিন বিপাকের অপচিতিমূলক বিপাকের মধ্যে আছে ডিঅ্যামিনেশন, অরিথিন চক্র, ট্রান্সঅ্যামিনেশন, ট্রান্সমিথাইলেশন। আর প্রোটিনের উপচিতিমূলক বিপাক যদি দেখি সেখানে ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন যেগুলো কোষের মধ্যে হয় সেগুলো রয়েছে। তাহলে এখানে যে কটা দেওয়া রয়েছে এই যে ডিকার্বক্সিলেশন, ট্রান্সমিথাইলেশন, ট্রান্সঅ্যামিনেশন, এই সব কিন্তু প্রোটিনের অপচিতিমূলক বিপাকের মধ্যে পড়ে, মনে রাখবে। আর উপচিতিমূলক বিপাকের মধ্যে ট্রান্সলেশন এগুলো আসে। তো তাহলে ট্রান্সঅ্যামিনেশন মানে অ্যামাইনো অ্যাসিড কিটো অ্যাসিডে রূপান্তর। ট্রান্সমিথাইলেশন মানে মিথাইল গ্রুপ বের করে দেওয়া হয়। তো এখানে তাহলে দেখো যেটা 2 বিয়ের 2 অ্যামাইনো অ্যাসিড থেকে মিথাইল মূলকের স্থানান্তর। ডিকার্বক্সিলেশন মানে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়ে যায়, কার্বক্সিল বর্গ থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায়। তো তাহলে এখানে অপশান 4 হয়ে যাবে। ডিঅ্যামিনেশন মানে অ্যামিনো গ্রুপ বা NH3 গ্রুপটা অপসারণ করা হবে অ্যামিনো অ্যাসিড থেকে। তাহলে এখানে এটা হয়ে যাবে সঠিক আনসার। তাহলে দেখো যেটা এটাই রয়েছে 1-3, 1-3 একটাই অপশানে রয়েছে, অপশান ডি। তাহলে এটাই হয়ে যাবে সঠিক আনসার। 1-3, বিয়ের 2, 3-এর 4 আর 4-এর 1। তো চলো পরের প্রশ্নে যাই। এখানে এগুলো কিন্তু মনে রাখবে যে কোনটাকে ডিঅ্যামাইনেশন বলা হচ্ছে, কোনটাকে ট্রান্সঅ্যামাইনেশন বলা হচ্ছে, এগুলো কিন্তু একটু খেয়াল রাখবে। তো নেক্সট দেখো এখানে একটা যুক্তি আর বিবৃতির প্রশ্ন দেওয়া রয়েছে। তো এখানে বিবৃতিটা পড়ে যুক্তিটা পড়ে তোমাকে বলতে হবে যে বিবৃতিটা যুক্তিটার সাপেক্ষে ঠিক আছে কি নেই। দেখো প্রথম রয়েছে অ্যামিনো অ্যাসিড থেকে NH2 গ্রুপের মুক্তিকে ডিঅ্যামাইনেশন বলা হয়। ডিঅ্যামাইনেশন বিক্রিয়াটি ডিহাইড্রেট উৎসেচক দ্বারা অনুঘটিত হয়। তাহলে এখানে কিন্তু বিবৃতিটা ঠিক, কিন্তু এই যে যুক্তিটা দেওয়া রয়েছে এটা কিন্তু বিবৃতিটাকে কখনোই সমর্থন করে না। তাহলে অপশান সি হয়ে যাবে এখানে সঠিক আনসার। চলো পরের প্রশ্নে যাই। এই সবগুলো যেগুলো দেখছো এই ধরনের প্রশ্ন, এগুলো সবই কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন। এটাও দেখো নিম্নলিখিত কোনটির প্রস্তুতিতে ইস্টের প্রয়োজনীয়তা নেই। দেখো বিয়ার, পাউরুটি, নান এগুলো সবই ইস্ট দরকার হয়, কারণ এখানে কোহল সন্ধান ঘটে। তো তাহলে যেটাতে দরকার নেই সেটা হচ্ছে দই। দইতে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া দরকার হয়, ইস্টের প্রয়োজন হয় না। তো এরপরে রয়েছে দেখো ইউরিয়া রাসায়নিক সংকেত, এটাও আছে পরীক্ষাতে। ইউরিয়া রাসায়নিক সংকেত কোনটা হয়ে যাবে এখানে দেখো অপশান সি এরটা হয়ে যাবে, CONH2 এর হোল 2। তো নেক্সট দেখো যেটা দেহে শর্করার অভাবে যদি ফ্যাটের অসম্পূর্ণ জারণ ঘটে তখন কি উৎপন্ন হয়, কিটোন বডি উৎপন্ন হয়। ঠিক আছে, তো ধরো গ্লুকোজের অভাব রয়েছে তখন ফ্যাট প্রোটিন থেকে গ্লুকোজ উৎপাদন হতে শুরু করবে দেহে, কারণ শক্তির চাহিদা মেটানোর জন্য কোষের মধ্যে গ্লুকোজের জারণ ঘটা দরকার। তো সেই রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক রাখতে তখন কি হবে, যে প্রোটিন বা ফ্যাট থেকে কিটোন বডি উৎপন্ন হবে। তো সেই প্রোটিন বা ফ্যাট থেকে যখন কিটোন বডি উৎপন্ন হয় সেখানে অসম্পূর্ণ প্রোটিন বা ফ্যাট থেকে গ্লুকোজ উৎপন্ন হবে। আর প্রোটিন ফ্যাট থেকে যখন গ্লুকোজ উৎপন্ন হবে তখন সেখানে মানে উপজাত বস্তু হিসেবে কিটোন বডি উৎপন্ন হয়। তো অপশান বি হয়ে যাবে এখানে, ফ্যাটের অসম্পূর্ণ জারণে কিটোন বডি উৎপন্ন হয়। নেক্সট দেখো 28-এর প্রশ্ন রয়েছে, রক্তে অ্যামাইনো অ্যাসিডের স্বাভাবিক মাত্রা কত। রক্তে যে এই যে প্রতিনিয়ত আমাদের দেহে প্রোটিন তৈরি হচ্ছে এবং প্রোটিন ভেঙে যাচ্ছে, প্রোটিন ভেঙে যাওয়ার ফলে অ্যামাইনো অ্যাসিডগুলো উৎপন্ন হয়। তো সেই অ্যামাইনো অ্যাসিডগুলো রক্তের মধ্যে জমা থাকে, যেটাকে অ্যামাইনো অ্যাসিড পুল বলা হয়। তো সেই অ্যামাইনো অ্যাসিড পুলের মধ্যে রক্তে অ্যামাইনো অ্যাসিডের স্বাভাবিক মাত্রাটা কত সেটা জানতে চেয়েছে। এখানে যেটা সঠিক আনসার হয়ে যাবে অপশান খয়টা, 32 থেকে 36 মিলিগ্রাম পার 100 ml। তো নেক্সট রয়েছে দেখো আবার একটা বিবৃতি যুক্তি মানে দেওয়া রয়েছে। এখানে দুটো বিবৃতি দেওয়া রয়েছে, কোনটা কাকে সমর্থন করে সেটা দেওয়া রয়েছে। দেখো এখানে যকৃতে অ্যামোনিয়া ইউরিয়াতে পরিণত হয়, ইউরিয়া আর্জিনিজ উৎসেচকের প্রভাবে অর্নিথিনে পরিণত হয়। আচ্ছা এখানে দেখো এই ইউরিয়া সাইকেলটা দেখলে আমরা এটা ভালোভাবে বুঝতে পারবো। যকৃতের মধ্যে এই অ্যামোনিয়া ইউরিয়াতে পরিণত হয়, এটা কিন্তু ঠিক আছে। অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপন্ন হওয়ার যে প্রক্রিয়া সেটাকে ইউরিয়া সাইকেল বা আমরা ভালো ভাষায় অর্নিথিন সাইকেলও বলে থাকি, অর্নিথিন চক্রও বলে থাকি। তো এখানে দেখো যেটা হচ্ছে এই যে যকৃতের মধ্যে দেখো অ্যামোনিয়া আর আচ্ছা এখানটায় দেখো যকৃতের মধ্যে কি উৎপন্ন হচ্ছে, অ্যামোনিয়া আর কার্বন ডাইঅক্সাইড,
এইগুলো কি হচ্ছে কার্বাময়েল ফসফেটেজ নামক এক ধরনের উৎসেচকের সাহায্যে কোষের মধ্যে যেটা হচ্ছে যকৃতের মধ্যে অর্নিথিন নামক একটা পদার্থ থাকে, সেই অর্নিথিনের সাহায্যে সিট্রুলিনে পরিণত হচ্ছে। সেই সিট্রুলিনটা আবার অ্যাসপার্টেট উৎসেচকের সাহায্যে আর্জিনিন সাকসিনেটে পরিণত হচ্ছে। তো সেই সাকসিনেট আবার ফিউমারেট উৎসেচকের সাহায্যে আর্জিনিনে পরিণত হচ্ছে। সেই আর্জিনিন থেকে কি সংশ্লেষিত হচ্ছে দেখো, জল আর আর্জিনিন একসঙ্গে যুক্ত হয়ে গিয়ে ইউরিয়া উৎপন্ন করছে, যে ইউরিয়াটা ব্লাড স্ট্রিম বা কিডনিতে পৌঁছে যাচ্ছে। ইউরিয়াটা পরবর্তীকালে ব্লাড স্ট্রিম বা কিডনিতে পৌঁছে যাচ্ছে, পৌঁছে গিয়ে সেটা কিন্তু রেচন প্রক্রিয়ার মাধ্যমে দেহ থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, ইউরিয়াটা। কিন্তু এখানে আবার কি হচ্ছে, এই যে আর্জিনিনটা আর্জিনেজ নামক উৎসেচকের সাহায্যে দেখো অর্নিথিনে পরিণত হচ্ছে। কিন্তু এখানে তোমাদেরকে যেটা দিয়েছে দেখো, দ্বিতীয় যে বিবৃতিটা, ইউরিয়া আর্জিনেজ উৎসেচকের প্রভাবে অর্নিথিনে পরিণত হয়, যেটা কিন্তু ভুল। তাহলে এখানে কি দেখলে, আর্জিনিনটা আর্জিনেজ উৎসেচকের সাহায্যে অর্নিথিনে পরিণত হচ্ছে। তাহলে এখানে যদি আর্জিনিন থাকতো তাহলে ওই বিবৃতিটা কিন্তু ঠিক থাকতো। তাহলে এখানে যেটা হবে এ সঠিক, কিন্তু বি ভুল হয়ে যাবে। আর এই ইউরিয়া সাইকেলটা কোথায় হয়, যকৃতের মধ্যে হয়, যেটাকে অর্নিথিন চক্র নামেও চিনি আমরা। এখানে সাইকেলটাও তোমাদেরকে কিন্তু ছোট্ট করে দেখিয়ে দিলাম। তো চলো পরের প্রশ্নে যাই। দেখো 30 নাম্বার প্রশ্ন, সালফারযুক্ত অ্যামাইনো অ্যাসিড। সালফারযুক্ত অ্যামাইনো অ্যাসিড হলো সিস্টিন। তো এখানে দেখো আমরা যদি অপশান গ হয়ে যাবে সঠিক আছে। এখানে ছবিটা দিয়েছি দেখো, এই যে একটা অ্যামাইনো অ্যাসিডের সাধারণ স্ট্রাকচার। এখানে দেখো যেটা আর গ্রুপ রয়েছে, সেই আর গ্রুপে CH2 আর এইচ যুক্ত রয়েছে। এই এসটা হচ্ছে এখানে সালফার গ্রুপ, যেটা অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে যখন যুক্ত রয়েছে তাহলে এটা সালফারযুক্ত অ্যামাইনো অ্যাসিড। চলো নেক্সট দেখো একটা দিয়েছে যে এই যে হিস্টিডিন থেকে হিস্টামিন উৎপন্ন হচ্ছে, যেখানে এক অণু কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে। তাহলে এই বিক্রিয়াটা কি প্রকৃতির, দেখো এখানে ছবিতেও দেওয়া রয়েছে। এই হিস্টিনিন থেকে হিস্টামিন পরিণত হচ্ছে। এখানে এই যে কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে যাচ্ছে, তো সেই কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে যাওয়ার ফলে হিস্টামিন হয়ে যাচ্ছে। এটা তাহলে কি, যখন কার্বন ডাইঅক্সাইড কোনো একটা পদার্থ থেকে বেরিয়ে যায় তখন সেটাকে কি বলা হয়, ডিকার্বক্সিলেশন। তাহলে দেখো এখানে 32 নম্বর প্রশ্নে একটা ডান স্তম্ভ বাম স্তম্ভ মিলাতে দেওয়া রয়েছে। এখানে বিভিন্ন রোগের কথা বলা রয়েছে। তো এই রোগ কোনটার সাথে কোনটা মিলবে সেটা তোমাদেরকে মেলাতে হবে। দেখো কিটোনুরিয়া মানে যখন আমাদের রক্তে কিটোন বডির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, শর্করা মানে অকার্বোহাইড্রেট জাতীয় পদার্থ, যেটা শর্করা নয়, অকার্বোহাইড্রেট জাতীয় পদার্থ মানে প্রোটিন আর লিপিড থেকে যখন গ্লুকোজ উৎপাদন হচ্ছে, সেই প্রক্রিয়াতে অসম্পূর্ণ জারণের ফলে, ফ্যাট হোক বা প্রোটিন হোক, এগুলোর অসম্পূর্ণ জারণের ফলে গ্লুকোজ উৎপাদন হচ্ছে এবং প্রচুর পরিমাণে কিটোন বডি উৎপাদনও হচ্ছে। তো সেই কিটোন বডি উৎপন্ন হতে হতে যদি কিটোন বডির মাত্রাটা আমাদের শরীরে যে মাত্রা রয়েছে তার থেকে বেশি হয়ে যায়, তখন কি হবে, সেটা রক্তের মধ্যে যাবে। রক্তের মধ্য থেকে সেটা কিন্তু একটা সময় তারও বেশি মাত্রা বৃদ্ধি পেলে মূত্রে ওই কিটোন বডির উপস্থিতি দেখা যাবে। যদি মূত্রে কিটোন বডির উপস্থিতি দেখা যায় সেই রোগটাকে বলা হয় কিটোনুরিয়া। কিটোনেমিয়া, যদি রক্তে কিটোন বডির মাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায় সেটাকে কিটোনেমিয়া বলা হয়। কাছাকাছি টার্ম। আর দেহে যে কোনো কলাকোষ হোক বা রক্ত হোক, এই সমস্ত জায়গায় কিটোন বডির যে জমা হওয়া সেটাকে বলা হয় কিটোসিস রোগ। আর ইউরেমিয়াটা রক্তে ইউরিয়ার পরিমাণ যখন বৃদ্ধি পায় তখন সেটাকে ইউরেমিয়া বলা হয়। আচ্ছা, এখানে তাহলে কিছু কিছু পদার্থ, এখানে একটা জিনিস মনে রাখবে, অনেক সময় দেয় যে অ্যান্টি কিটোজেনিক পদার্থ কোনগুলো। তাহলে যে সমস্ত খাদ্য গ্রহণ করলে কিটোন বডির মাত্রা কমবে সেগুলোই অ্যান্টি কিটোজেনিক পদার্থ। তাহলে যদি আমাদের শরীরে কার্বোহাইড্রেটের মাত্রা ঠিকঠাক থাকে তখন প্রোটিন আর ফ্যাট থেকে গ্লুকোজ উৎপাদন হওয়ার প্রয়োজন পড়বে না, তখন কিন্তু আমাদের শরীরে কিটোন বডি উৎপন্ন হওয়ার পরিমাণ কমে যাবে বা উৎপন্ন হবে না। তো সেই জন্য এই ধরনের পদার্থ মানে যেমন কার্বোহাইড্রেট বা গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, এইগুলো সব অ্যান্টি কিটোজেনিক পদার্থ। তো অ্যান্টি কিটোজেনিক পদার্থের উদাহরণ যদি বলা হয় তাহলে মনে রাখবে যেগুলো থেকে কিটোন বডি উৎপন্ন হতে পারে না, যে সমস্ত পদার্থ গ্রহণ করলে সেগুলো অ্যান্টি কিটোজেনিক পদার্থ, যেমন কার্বোহাইড্রেট, গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, এগুলো।
তো চলো পরের প্রশ্নে যাই। দেখো 33 নম্বর প্রশ্ন, অ্যামনোটেলিক প্রাণী। তো অ্যামনোটেলিক প্রাণী মানে যাদের রেচন পদার্থে অ্যামোনিয়া উৎপন্ন হয়, ঠিক আছে, রেচন পদার্থে অ্যামোনিয়া উৎপন্ন হয় তাদেরকে অ্যামনোটেলিক বলা হয়। এটা হবে জলজ মেরুদণ্ডী প্রাণী। আর রয়েছে দেখো এই যে পাখি পতঙ্গ, এগুলোকে বলা হয় ইউরিকোটেলিক। এদের ইউরিক অ্যাসিড উৎপন্ন হয়। তো ইউরিক অ্যাসিড উৎপন্ন হয় বলে মানে এদের যে রেচন পদার্থে ইউরিক অ্যাসিড উৎপন্ন হয় বলে এদেরকে ইউরিকোটেলিক বলা হয়। আর মানুষ হচ্ছে ইউরিওটেলিক, কারণ এদের ইউরিয়া উৎপন্ন হয়। যাদের রেচন পদার্থের মধ্যে ইউরিয়া উৎপন্ন হয় তাদেরকে ইউরিওটেলিক বলা হয়। ইউরিকোটেলিক যাদের হচ্ছে ইউরিক অ্যাসিড উৎপন্ন হয়, যেমন পতঙ্গ, পাখি। আর যাদের অ্যামোনিয়া উৎপন্ন হয় জলজ মেরুদণ্ডী প্রাণী, তাদের ক্ষেত্রে তাদেরকে অ্যামনোটেলিক বলা হয়। এটা মনে রাখবে। এরপরে দেখো কিটোন বডি। এখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে তার মধ্যে কোনগুলো কিটোন বডি সেটা তোমাদেরকে বলতে হবে। এখানে দেখো অপশান খয়েরটা হয়ে যাবে সঠিক আনসার। এই যে অ্যাসিটোন, আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, বিটা হাইড্রোক্সি বিউটারিক অ্যাসিড, এই তিনটাকে একসঙ্গে কিটোন বডি বলা হয়। চলো এরপরে রয়েছে দেখো ফ্যাটের অপচিতি বিপাক। ফ্যাটের অপচিতি বিপাক কোনগুলো? ফ্যাটি অ্যাসিডের বিটা জারণ, ফ্যাটি অ্যাসিডের ওমেগা জারণ, কিটোজেনেসিস, সবগুলো। এখানে সবগুলোই হয়ে যাবে সঠিক আনসার। তো ফ্যাটের ভাঙন যেগুলো সেগুলো ফ্যাটের অপচিতি বিপাক। তো এখানে তাহলে ফ্যাটি অ্যাসিডের বিটা জারণ, ওমেগা জারণ, কিটোজেনেসিস সবগুলোই হবে। দেখো একটা ফ্যাটি অ্যাসিডের আমি তোমাদেরকে এঁকে দেখাচ্ছি। এটা ধরো একটা ফ্যাটি অ্যাসিডের কার্বক্সিল গ্রুপ, কার্বক্সিল গ্রুপের পরে একটা CH2 গ্রুপ রয়েছে, তারপরে আবার CH2 গ্রুপ রয়েছে। তো এইভাবে করে CH2 করে পুরো চেনটা গঠিত হচ্ছে এবং লাস্টে রয়েছে CH3। তো যখন এভাবে একটা চেন গঠিত হচ্ছে, এই কার্বক্সিল গ্রুপের ঠিক পাশের যে কার্বনটা, এই কার্বনটাকে বলা হয় আলফা কার্বন, তারপরের কার্বনটাকে বলা হয় বিটা কার্বন, এবং সবথেকে দূরে যে কার্বনটা রয়েছে মানে এই CH3 যে কার্বনটা, এটাকে বলা হয় ওমেগা কার্বন। এবার যদি দেখা যায় ফ্যাটি অ্যাসিডের ভাঙনের সময় এই বিটা পজিশন থেকে ভাঙন শুরু হয়েছে, তাহলে সেটাকে বলা হবে ফ্যাটি অ্যাসিডের বিটা জারণ পদ্ধতি, যেটা সম্পন্ন হয় আমাদের মাইটোকন্ড্রিয়ার মধ্যে। আর যদি দেখা যায় এই ওমেগা পজিশনে ভাঙন শুরু হয়েছে, তাহলে সেটাকে বলা হবে ফ্যাটি অ্যাসিডের ওমেগা জারণ পদ্ধতি। আশা করি বুঝতে পেরেছো। তো এগুলো কিন্তু যেহেতু এখানে সব জায়গাতেই ফ্যাটের ভাঙন ঘটছে, সেজন্য এগুলো ফ্যাটের অপচিতি বিপাকের উদাহরণ। তো এই ছিল তোমাদের মোটামুটি পুরো চ্যাপ্টারটাই আমি তোমাদের সাথে অল্প অল্প করে আলোচনা করে গেছি। যতটা যে ইনফরমেশানগুলো তোমাদের একদম না জানলে নয়, সমস্ত কিছু বলে গেছি। তোমরা কিন্তু ভিডিওটা বারে বারে শুনে নিও। কোথাও যদি অসুবিধা থাকে আমাকে কমেন্টে জানতে পারো, আমি তোমাদেরকে আবার বলে দেবো। তো আজকে এখানেই শেষ করছি, আবার দেখাবো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।